বাংলা ভিশনের মধ্যরাতের আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ইম্পালস হসপিটাল নিউজ এন্ড ভিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ২১শে টিভির প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, শুরুতেই আমরা শুনে নেব গতকাল রাতে বাংলা ভিশনে প্রচারিত সংবাদের প্রধান প্রধান শিরোনাম। চাহিদা মেটাতেই বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে জানালেন প্রধানমন্ত্রী। মাতার বাড়িতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ উদ্বোধন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ৫টি চুক্তি ও সমঝোতা সই। খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দিলে স্বেচ্ছায় কারাবরণের হুঁশিয়ারি বিএনপি নেতাদের, বললেন ব্যর্থ হবে সরকারের চক্রান্ত। একটি ব্যাংককেও বিপর্যয়ে পড়তে দেয়া হবে না, প্রয়োজনে বাজেট থেকে টাকা দেবে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। আমরা শিরোনামগুলো শুনলাম। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে কিছু সংবাদপত্র এসেছে অনুষ্ঠান চলাকালে। সেই সব সংবাদপত্রের উল্লেখযোগ্য শিরোনাম আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। আমরা আলোচনা শুরু করতে চাই বুলবুল ভাই আপনাকে দিয়ে। একেবারে আমাদের 4টি শিরোনামের শেষ শিরোনাম থেকে আসতে চাই। একটি ব্যাংকেও বিপর্যয়ে পড়তে দেওয়া হবে না, প্রয়োজনে বাজেট থেকে টাকা দেবে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। আপনি জানেন যে আমাদের আর্থিক খাত নিয়ে গত বেশ 1-1.5 বছর ধরে বেশ কিছু নেতিবাচক সংবাদ আমরা শুনছি, দেখছি, প্রত্যক্ষ করছি। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কথা বলা হলে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মূলধন যোগান দিয়ে চলেছে বর্তমান সরকার। অর্থমন্ত্রী মুহিত বিভিন্ন সময়ে বাজেটে এটি বরাদ্দ রাখছেন, 4,000 কোটি টাকা, 2,500 কোটি টাকা এইভাবে দিচ্ছেন। কিন্তু ব্যাংকগুলোকে সত্যিকার অর্থে নিজেদের ক্ষমতায় চলবার মতো করে তুলবার ক্ষেত্রে ভূমিকা বা এই ধরনের আপনার উদ্যোগগুলো তেমন পরিলক্ষিত হচ্ছে না। অতি সম্প্রতি ফার্মার্স ব্যাংক নিয়ে এবং আরও কয়েকটি প্রাইভেট ব্যাংক নিয়ে যে ধরনের তথ্য বা সংবাদ এসছে গণমাধ্যমে, তার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে নানান কথা বলেছেন অর্থমন্ত্রী। সর্বশেষ গতকাল বললেন একটি ব্যাংকেও বিপর্যয়ে পড়তে দেওয়া হবে না, মানে গ্রাহকরা টাকা থেকে বঞ্চিত হবে না, যদিও নানান ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হয়। এই বার্তাটি আসলে ব্যাংক নিয়ে যারা লুটপাটের খেলায় মেতে ওঠেন তারা কি উৎসাহ পাবেন না? আপনি চমৎকার স্টেটমেন্ট দিয়েছেন। অ্যাজ স্টেটমেন্ট অর্থমন্ত্রীর বক্তব্য আমি মনে করি এটা ঠিক, যে রাষ্ট্রের একটা ব্যাংক যদি বিপর্যয়কর অবস্থায় পড়ে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সেটাকে রক্ষা করা। কিন্তু প্রশ্নটি হচ্ছে বিপর্যয়টি কিভাবে সৃষ্ট। আপনি যে বিবৃতির মধ্যে বললেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে বিপর্যয়গুলো আমরা সমসাময়িককালে প্রত্যক্ষ করেছি, এগুলি কিন্তু স্বাভাবিক অর্থনৈতিক নিয়মে কোনো বিপর্যয় নয়। এটি ব্যাংক সৃষ্ট বা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট যারা তারা এই বিপর্যয়ের সৃষ্টি করেছেন। এখন একদল মানুষকে আমরা ব্যাংক করার অনুমতি দিব, তারা আর্থিক খাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, ফার্মার্স ব্যাংকের মতো কাহিনী তৈরি করবেন, বেসিক ব্যাংকের মতো কাহিনী তৈরি করবেন, হলমার্কের মতো কাহিনী তৈরি করবেন। কিন্তু তাদের আমরা বিচার করব না, আর আমরা বলবো যে ব্যাংকিং খাতকে আমরা সহায়তা দিয়ে যাব। এই দুটি পরস্পর বিরোধী। অর্থমন্ত্রী নিজেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আর্থিক খাতে যা হয়েছে সেটা পুকুর চুরি না, সাগর চুরি। এটি যদি স্টেটমেন্টগতভাবে সঠিক হয়ে থাকে তাহলে পরে এর দায়িত্ব অর্থ মন্ত্রণালয়কে বহন করতে হবে। যাতে চুরি না হয় সেটা দেখবার দায়িত্বই তার, পুকুর চুরি হলেও দেখবার দায়িত্ব তার। আর যদি সাগর চুরি হয় তাহলে তো ব্যর্থতার দায়িত্ব নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়কে বহন করতে হবে। আমি আবারও যে কথাটি স্পষ্ট করে বলতে চাই যে ফার্মার্স ব্যাংক যেটি নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে, এই ব্যাংকটি প্রতিষ্ঠা করবার জন্যে যাদেরকে দেওয়া হয়েছে তারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, সরকারের দলীয় একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আছেন এমন শোনা যায়। তাহলে এবং সে যখন একটা বিপর্যয় সৃষ্টি করে ব্যাংক থেকে পালিয়ে গেল, এখন আমরা ব্যাংকটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু যে লোকটির দুর্যোগটি সৃষ্টি করলো তার দিকে কিন্তু তাকাচ্ছি না। হলমার্ক তাই, যে আমরা ব্যাংক খাত থেকে টাকাটা লোড হলো সেই দিকে তাকাচ্ছি, কিন্তু যারা এই লুটপাট চক্রের সাথে সম্পর্কিত থাকলো তাদের দিকে তাকাচ্ছি না।
দ্বিতীয় হলো প্রত্যেকটা ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ বলে একটা পরিষদ থাকে, সেই ব্যবস্থাপনা পরিষদে নিয়োগ দেয় কিন্তু অর্থ মন্ত্রণালয়, সরকার, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে। আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাংকে, হলমার্কের জন্য সোনালী ব্যাংকে যারা বিপর্যয়ের জন্য দায়ী তাদেরকে আবার অন্য ব্যাংকে দায়িত্ব দেওয়া, অন্য ব্যাংকের পরিচালনা পরিষদে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনি দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি করছেন, মনুষ্য বিপর্যয়ের যে দুর্যোগ, মনুষ্য যে বিপর্যয়, মনুষ্য সৃষ্ট যে বিপর্যয়, সেই বিপর্যয়ের সমস্ত কারণগুলি আমি সৃষ্টি করছি এবং এর দায়ভাগ নেওয়ার জন্য আমি বলছি যে যদি প্রয়োজন হয় বাজেট থেকে আমি এটা টাকা দেবো। বাজেট কার? বাজেট আমার, সাধারণ মানুষের, এই দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের। কাজে বিপর্যয় করার জন্য কিছু মানুষ আপনি তৈরি করবেন। বিপর্যয় হয়েছে সাধারণ জনগণের আমানতের, সেই বিপর্যয়ের জন্য কিছু মানুষকে আপনি সুযোগ দেবেন, তারা সাধারণ মানুষ নিয়ে লুটপাট করবে এবং হাত মুখ বেছে তারা চলে যাবে। আবার সাধারণ মানুষকে তার জন্য জরিমানা দিতে হবে। একজন ব্যাংকার, সম্ভবত বেসিক ব্যাংকের জনাব আব্দুল হাই বাচ্চু, তিনি দুদকে গিয়ে বলেছেন যে হ্যাঁ অনেক টাকা চলে গেছে, কিন্তু আমাকে যদি আবার দায়িত্ব দেওয়া হয় তাহলে পরে আমি এই ব্যাংকটাকে চেষ্টা করব। হলমার্কের সময় একই কথা বলা হয়েছে যে হলমার্কের কারণে ব্যাংক যে বিপর্যয়কর অবস্থায় পড়েছে, এই জন্য ব্যাংকটাকে আরও টাকা দিলে পরে ব্যাংক এই বিপর্যয়টি কাটিয়ে উঠতে পারে। আমি অর্থনীতির ছাত্র না এবং অর্থনীতিতে এরকম যোগ বিয়োগ কী হয় জানি না, কিন্তু এটার একটা রাজনৈতিক চেহারা আছে। রাজনৈতিক চেহারাটা আমি একটু আগে বললাম, এবং এইটির জন্য কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদেরকে পলিটিক্যালি পে করতে হয়। যে আপনি যখন রাষ্ট্র ক্ষমতায়, আপনার অর্থ মন্ত্রণালয় এই জায়গাটাতে এইরকম ঘটনা ঘটিয়েছে, এখন যোগ বিয়োগ করে বাজেট থেকে কিছু দিলেন, অন্য জায়গা থেকে কিছু দিলেন, কিন্তু মানুষ প্রশ্ন করবে যে আপনার অর্থ মন্ত্রণালয় কী করেছে, আপনার কেন্দ্রীয় ব্যাংক কী করেছে। আমি সাধারণ মানুষ আজকে যেটি পত্রিকায় দেখলাম গতকাল, যে ফার্মার্স ব্যাংক তার যে স্টাফদের যে পাওনা, সে পাওনা পরিশোধ করতে পারছে না, এবং সেখানে এমন দাপটশালী এক ব্যক্তিকে এই ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছিল যে ব্যাংকটি, যে দাপটশালী ব্যক্তি সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের একটা বড় ফান্ড সেখানে আটকে গেছে। তো এখন পরিবেশ মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠান সেখানে টাকা রেখেছে, এখন ওইখান থেকে টাকা নিয়ে হাত পা ধুয়ে একজন চলে গেছেন, এখন সরকারকে তার জন্য ভুগতে হবে। কাজে আমি মনে করি যে রাষ্ট্রীয় বাজেট থেকে এইসব দুর্বৃত্তায়নের ফসল যে ব্যাংকগুলি, সেই ব্যাংকগুলিকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই। বরং দরকার যারা এখান থেকে টাকা মেরে চলে গেছে তাদের কাছে টাকাটা আদায় করা এবং তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে একদিকে শাস্তির বিধান করা, এবং তারাই তো ব্যাংকের টাকাটা তারাই আত্মসাৎ করেছে। এটা তো যে আমানত করে, একজন সাধারণ আমানতকারী তাদের জন্য দায় বহন করতে পারে না। তো কাজেই এখানে এই সাধারণ যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট নিশ্চয়ই একটা যদি মানে আন্তর্জাতিক বাজার ওঠানামার কারণে যদি বিপর্যয় সৃষ্টি হয়, আমরা যেটা বলি যে অনেক সময় আর্থিক খাতে ধস নামে, সেই ধসের কারণে যদি আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, রাষ্ট্র নিশ্চয়ই সেখানে প্রোটেকশন দিবে। কিন্তু যে প্রোটেকশনগুলি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, যে প্রোটেকশনগুলি মনুষ্য সৃষ্ট, এবং সেই মনুষ্য সৃষ্ট সেই মনুষ্যগুলি হচ্ছে অর্থমন্ত্রী, তাদেরকে চিনেন, জানেন, এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুমতি নিয়েই করেছে, না কেন্দ্রীয় ব্যাংক, না মন্ত্রণালয়, তারা কেউ দায়িত্ব পালন করেছেন। এখন আবার বলছেন যে তাদেরকে বাজেট থেকে অর্থ দিয়ে এই বিপর্যয় সৃষ্টি করা হবে। আমার মনে হয় সাধারণ মানুষ এই বিবৃতি খুব ভালোভাবে গ্রহণ করবে না। আপনি কিভাবে দেখেন? কারণ আমরা জানি যে আর্থিক খাত হচ্ছে দেশের অর্থনীতির, যদি ব্যাংকিং সেক্টরকে চালিকা শক্তি বলা হয়, এবং এই সরকারের আমলে আমরা অর্থনীতির বিভিন্ন সূচকে ঈর্ষণীয় আমরা সাফল্য দেখেছি। কিন্তু এর সঙ্গে আর্থিক খাতের যে বিপর্যয়গুলো গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে, সাম্প্রতিক আলোচনাগুলো মানে এটি যায় না একটির সঙ্গে আর একটি সাংঘর্ষিক, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী। আপনার কি মনে হয়? বুলুল ভাই চমৎকার করে বললেন যে এই ধরনের স্টেটমেন্ট, আমি অভয় দেব আমানতকারীদের, এটি ঠিক আছে হয়তো, কিন্তু যারা অপরাধী, প্রকৃত দোষী যারা, তাদেরকে যদি আমি শাস্তির আওতায় না আনি, তাহলে এ ধরনের ঘটনা তো ঘটতেই থাকবে নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে বুলবুল ভাই তো সুন্দর করে বলেছেন পূর্ণাঙ্গ বিষয়টা। মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন, এ ধরনের কথাটা তিনি এবারই প্রথম বলেছেন তা কিন্তু না। লক্ষ্য করুন, আর্থিক খাতে আমরা যা চলছে বিশৃঙ্খলা, এটাকে শুধুমাত্র বিশৃঙ্খলা বললে কম বলা হবে। এটা রীতিমতো আপনার লুটপাট। এই লুটপাট, এই যে বিশৃঙ্খলা, এটা কিন্তু আজকেই শুরু হয় নাই, কিন্তু বহুদিন থেকে সেটা কিন্তু চলে আসছে। এটা প্রথম যখন শুরু হয় তখনও যেমন সোনালী ব্যাংক থেকে, হলমার্ক থেকে এইসব কেলেঙ্কারিগুলো যখন বিসমিল্লাহ গ্রুপ, এই কেলেঙ্কারিগুলো যখন একটা একটা করে এক্সপোজড হতে শুরু করলো, তখনও কিন্তু অর্থমন্ত্রী মহোদয় যেসব স্টেটমেন্টগুলো দিয়েছেন সেটা এক ধরনের উৎসাহ দিয়েছে, প্রণোদনা দিয়েছে তাদেরকে যারা এর সাথে জড়িত।
এই লুটপাটের সাথে জড়িত, এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার সাথে জড়িত, এবং এদের অনেকেই হচ্ছে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং পলিটিক্যালি কানেক্টেড হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণেই তাদের পক্ষে এই কাজটা করা সহজ হয়েছে। শুধু তাই না, অর্থমন্ত্রী মহোদয়, আমি যদি ভুল না বলি, তাহলে অর্থমন্ত্রী এক সময় এই কথাও বলেছিলেন যে এরা এত বেশি শক্তিশালী যে এদেরকে আসলে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা এটা আসলে সরকারের পক্ষে সম্ভব নয়। তার মানে হচ্ছে তারা সরকারের চাইতেও অনেক বেশি ক্ষমতাবান। এখন রাজনৈতিক ক্ষমতার বলয় কীরকম বলয়টা বা প্রভাবটা কীরকম হলে অর্থমন্ত্রীকেও এ ধরনের বক্তব্য প্রদান করতে হয় সেটা বোধগম্য। আমরা লক্ষ্য করলাম সে সময় যেমন এদেরকে শক্ত হাতে দমন করবার জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, ক্রমান্বয়ে উপরন্তু যেটা করা হয়েছে যে বছর শেষে আমাদের জাতীয় বাজেট থেকে তাদেরকে সেই আপনার সেটাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তাই তো? ক্ষতিপূরণ দেওয়ার ফলে যেটা হয়েছে, সাধারণ মানুষের পকেটের টাকা দুর্নীতিগ্রস্ত ব্যাংকের মাধ্যমে যারা দুর্নীতি করেছে তাদের পকেটে টাকাটা গিয়েছে। মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে একটা শ্রেণীর হাতে তুলে দেওয়ার এই যে রাষ্ট্রীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে উৎসাহিত করেছে অর্থমন্ত্রীর সেই সব বক্তব্যগুলো। এবং তারই ধারাবাহিকতা আজকে এরকম বিশৃঙ্খলাটা এই পর্যায়ে আসছে যে গত বছর ছিল আর্থিক খাতে, স্পেশালি ব্যাংকিং খাতে এই দুর্বৃত্তায়নের সর্বোচ্চ স্টেজ ছিল গত বছর। এরকম একটা বিবৃতি, এরকম একটা পত্রিকা কিছু রিসেন্টলি বেরিয়েছে। তার মানে হচ্ছে প্রথম থেকে যদি সেটাকে শক্ত হাতে দমন করা সম্ভব হতো তাহলে আমাদেরকে আজকের এই পর্যায়ে আসতে হতো না। আজকের এই পর্যায়ে আসার পরও অর্থমন্ত্রী মহোদয় সেই উৎসাহব্যঞ্জক, দুর্নীতিবাজদের জন্য উৎসাহব্যঞ্জক বক্তব্যটাই প্রদান করেছেন। শুধু তাই না, কিছুদিন আগে ব্যাংকিং যে আইনটা মানে হচ্ছে, হ্যাঁ, সেটাও হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করে, ব্যাংকের টাকা লুটপাট করে, কয়েকজন মিলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটা ব্যাংক তৈরি করে এবং ব্যাংকের টাকা তারা লুটপাট করার পর তারাই যাতে এটা কন্টিনিউ করতে পারে, এক ধরনের উৎসাহব্যঞ্জকভাবে কিন্তু সে আইনটা করা হয়েছে। তার মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় সরকার ইটসেলফ জনগণের টাকা দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়ার মতো একটা প্রক্রিয়ার সূচনা করছে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে পরিস্থিতি যেটি তৈরি হচ্ছে, এটি আমাদের যে বিকাশমান অর্থনীতি, এটিকে নিশ্চয়ই প্রশ্নের মুখে ফেলবে। নিশ্চিতভাবে সেটা করা উচিত তাহলে। দেখুন, আমাদের অর্থনীতি বিকাশমান খুব স্বাভাবিকভাবে, আপনি যেটা বলছেন এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। আমাদের অর্থনীতি আপনি স্বাধীনতার পর থেকে না হিসাব করে আমাদের গণতন্ত্রের চর্চা আমরা যে 90-র পর থেকে যখন শুরু হয়েছে, তখন আমরা কিন্তু প্রত্যেকটা সরকার ক্রমান্বয়ে আপনি অর্থনীতির বিভিন্ন সূচকে বলেন, আস্তে আস্তে আমরা কিন্তু অগ্রসর হয়েছে। তবে প্রত্যেক সরকার এই উন্নয়নের একটা নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। এই সরকারের উন্নয়নের যে মূল চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে বড় বড় প্রজেক্টগুলোতে অর্থায়ন করা, বড় বড় প্রজেক্ট হয়েছে, আমাদের এখানে অস্বীকার করার উপায় নেই। সেগুলো আসলে কোন পর্যায়ে আছে সেটা নিয়ে হয়তো প্রশ্ন আছে, কিন্তু সেগুলো যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে প্রপারলি। তারপর অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে, তবে এগুলো অর্থায়নের জন্য প্রধানত ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়ে সেটা হয়। তাহলে আপনি একটা টোটাল চালিকা শক্তির একটা অঙ্গকে কাট করে নিশ্চয়ই আরেকটা অঙ্গের ডেভেলপমেন্ট সম্ভব না। সুতরাং এই জিনিসগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। শৃঙ্খলার মধ্যে যদি না আনা হয় তাহলে উন্নয়নের যে কথাগুলো আমরা বলছি সেগুলো প্রত্যেকটা মুখ থুবড়ে পড়বে, এছাড়া আসলে আর কোনো বিকল্প আমি মনে করি না। এমন পরিস্থিতিতেও আমরা গত বেশ কয়েক মাস ধরে শুনছি যে রাজনৈতিক বিবেচনায় আরও 3টি বা 4টি ব্যাংক অনুমোদন দিতে চাচ্ছে বা যাচ্ছে সরকার। পর্যবেক্ষক বা বিশেষজ্ঞ যারা আছেন, অর্থনীতিবিদ, ব্যাংকিং খাত নিয়ে যারা গবেষণা করেন, কথা বলেন, তারা বলছেন যে আমাদের যে অর্থনীতির আকার এবং আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে, আর ব্যাংক এখানে প্রয়োজন নেই। নানান কারণ তারা দেখিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য দেখিয়েছেন যে বাজারের আকারটি, আরেকটি বলেছেন যে ব্যাংক পরিচালনা করবার জন্যে যে মানব সম্পদ দরকার দক্ষ, সেটিরও ঘাটতি রয়েছে। দেখেন, একটি হচ্ছে যে যদি সমাজে চাহিদা সৃষ্টি হয়, যদি সময়ে চাহিদার সৃষ্টি হয়, তাহলে যে কোনো ক্ষেত্রেই সম্প্রসারণ নিয়ে কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে কেস স্টাডি আমরা দেখলাম, আপনি দেখবেন যে আমরা যখন এটা বাঙালি জাতি হিসেবে হয়তো আমরা যখন যেটা করি সেটা এত উৎসাহভরে করি, যখন পরে সমস্যার বিষয়টা আসে তখন এটি নিয়ে প্রশ্ন ওঠে। আমরা স্বাধীনতার পরে হঠাৎ করে দেখলাম যে সারা দেশ জুড়ে ইংরেজি শিক্ষার স্কুল দরকার, অ্যাজ ইফ এর আগে কেউ ইংরেজি জানতো না, এখন ইংরেজি স্কুল না হলে পরে আমাদের নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এবং আমরা খুব চাপ দিতে লাগলাম, এবং এটার স্ট্যাটাস সিম্বল হলো যে আমার ছেলে বা আমার মেয়ে যদি ইংলিশ স্কুলে না পড়ে তাহলে পরে
এটা মুখ থাকে না। এবং যা হলো শত শত ইংরেজি শিক্ষার স্কুল হতে পারবে না তা নয়, কিন্তু আপনি যদি মান নিয়ন্ত্রণের কথা বলেন তাহলে কতগুলি মানে ইংলিশ স্কুল চালানোর মতো দক্ষতা এবং ক্ষমতা আমাদের আছে। এখানে অর্থনৈতিক বিনিয়োগ এবং আর্থিকভাবে যারা যোগ্য সামর্থ্য তারা তাদের ছেলে মেয়েদের পড়ালেন, শিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড বৈষম্য সৃষ্টি হলো। এবং এই বৈষম্য কিন্তু আরও নানাভাবে যদি আপনি দেখেন, বা যেমন প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারবেন এমন কোনো কথা নেই, পাবলিক ইউনিভার্সিটি। কিন্তু এখন আমরা দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলির অর্ধেক অংশ চলে হলো পাবলিক ইউনিভার্সিটিগুলির শিক্ষকদের দিয়ে। তারা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে যেসব শিক্ষকদের নাম দেয় তারা কিন্তু সব হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভালো শিক্ষক, তারা নতুন কোনো শিক্ষকও তৈরি করতে পারে নাই, ক্যাম্পাসও নেই অনেক প্রতিষ্ঠানে। আমরা যখন গার্মেন্টস শুরু করলাম এটা হিউজ, এবং এটা গার্মেন্টসের ইতিবাচক সাফল্য আছে, কিন্তু আমরা সতর্ক হলাম না যে রানা প্লাজা হয়ে গেল, তাজরিন হয়ে গেল, আমরা নিরাপত্তার দিক লিখলাম না। এখন ব্যাংকিং সেক্টরে কিন্তু এই ক্ষতগুলি দৃশ্যমান, টাকা লুটপাট হচ্ছে এবং রাজনৈতিক বিবেচনায় লুটপাটের জন্য একটা স্বর্গরাজ্যত রাজনৈতিক বিবেচনা তৈরি করা হচ্ছে। এখন এই বিবেচনা থেকে আরও আমরা নতুন ব্যাংকে যাব কি যাব না সেটি নিশ্চয়ই যারা নীতি নির্ধারক তারা নির্ধারণ করবেন। আমার বক্তব্যটি স্পষ্ট যে কথাটি বলতে চাই যে রাজনৈতিক বিবেচনায় আর্থিক খাতের যে লুটপাট এটিকে প্রোটেকশন দেওয়া চলবে না। আপনি একটা ব্যাংক দিবেন, ব্যাংক যদি ঠিকমতো তার মধ্যে চলতে পারে তাহলে তো কোনো আপত্তি নাই। আপনি ফার্মার্স ব্যাংক দিলেন, ফার্মার্স ব্যাংক যদি চলতে থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না। এবং ফার্মার্স ব্যাংকটা এত দ্রুত কিছু কিছু জায়গায় সম্প্রসারণ হলো, আপনি যদি কিছু কিছু এলাকায় দেখেন যে ব্যাংক থেকেই বলা হতো তুমি কেউ হয়তো লোন নিতে আসলে বলতো কত 10 লাখ টাকা, বলে 10 লাখ তুমি 50 লাখ টাকা নাও, তো আমি ব্যবস্থা করে দিচ্ছি এবং 20 লাখ টাকা আমাকে দাও। এবং সে দেখলো যে ঠিক আছে ভালো, আমি তো যদি এখন যিনি ঋণ নিলেন তিনিও বিপদে পড়লেন, আর যিনি ঋণ দিলেন এই পার্সু করে তিনি তো টাকা পকেটের মধ্যে নিয়ে চলে গেছেন, এবং তাদের এখন কাউকে কিচ্ছুই বলা হচ্ছে না। কাজে রাজনৈতিক বিবেচনায় যদি আপনি এই লুটপাটকারীদের প্রোটেকশন দেন তাহলে সৎ উদ্দেশ্য নিয়ে অনেক আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললে পরেও তার সুফল সাধারণ মানুষ পাবে না। ওই যে রাজনৈতিক বিবেচনার যে বাটপার গোষ্ঠী আমরা তৈরি করলাম তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে। আপনি একবার ঋণ দিচ্ছেন, তাকে ঋণ খেলাপি হওয়ার সুযোগ দিচ্ছেন, আবার খেলাপি হওয়ার থেকে বের হওয়ার রিশিডিউল করছেন, রিশিডিউলের পরে এখন বলছেন শুধু মকুব করে দেবো। তাহলে যে এই যে সার্কেলটা আমরা তৈরি করছি এটির থেকে যদি বের না হই তাহলে যত সৎ উদ্দেশ্যই আমার থাকুক না কেন যে আর্থিক খাতে প্রণোদনা দিয়ে একটা গতি আনবো, সেটি কিন্তু মানুষ সেই সুফল পাবে না। এবং আলটিমেটলি রাজনৈতিক সরকারকেই এই সমস্ত কিছুর জন্য মূল্য দিতে হবে। জি, বুলবুল ভাই যেটা বলেছেন যথার্থ বলেছেন, কিন্তু আমার কাছে যে আমাদের ইকোনমিক সাইজ বেড়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়েছে। সুতরাং সেটার সাথে সামঞ্জস্য রেখে যদি ব্যাংকিং সিস্টেমের মধ্যে যদি আরও ব্যাংক দেওয়া হয়, ব্যাংকের অনুমতি দেওয়া হয়, তারা যদি সে কাজ যদি প্রয়োজন হয় সেটা তো খুবই স্বাভাবিক ছিল। কিন্তু আমাদের এখানে লক্ষ্য করা যায় আসলে সেটার জন্য কিন্তু নতুন নতুন ব্যাংকের যে পারমিশন দেওয়া হচ্ছে তার জন্য না, ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য না, আপনার সাইজ বেড়েছে বলে সেই জন্য না, বরঞ্চ দেওয়া হচ্ছে এর কারণে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদেরকে তুষ্ট করার জন্য এবং তাদেরকে লুটপাটের একটা ব্যবস্থা করার জন্য। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বুলবুল ভাই যেটা বললেন ফার্মার্স ব্যাংক, এরকমভাবে। এবং আরও দুঃখজনকের হচ্ছে এরকম সমাজে যাদেরকে আমরা মানুষ শ্রদ্ধা করতো, শ্রদ্ধা ব্যক্তি হিসেবে তারা নিজেরাও দাবি করতেন এবং সমাজে এক ধরনের কথা ছিল, এবং তারাও যখন এরকম লুটপাটের চিত্রের সাথে তখন তাদেরও নাম চলে আসে, তখন আসলে হতাশ হওয়া ছাড়া আর কিছু থাকে না। আমি এর সাথে আরেকটা ব্যাপার একটু যুক্ত করতে চাই। আমি লক্ষ্য করলাম আজকে অথবা কালকের পত্রিকাতে দেখলাম মানে নির্বাচন কমিশন যে নতুন আইনগুলো করতে যাচ্ছে, নির্বাচন সিস্টেম সংস্কারের জন্য যে আইনগুলো করতে যাচ্ছে তার মধ্যে একটা আছে যারা এরকম ব্যাংকিং সিস্টেম ঋণ খেলাপি আছে, ব্যাংকিং সিস্টেমের সাথে দুর্নীতির সাথে জড়িত, এদেরকেও এক ধরনের প্রণোদন দেওয়ার একটা চেষ্টা। কারণ আগে ছিল যারা এদেরকে রিশিডিউলিং করার একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়টা যেন এক্সটেন্ড করে তারা যাতে আরও সময় পায়, তারা যাতে রিশিডিউলিং করতে পারে, তার মানে হচ্ছে এক ধরনের মানে প্রণোদনা দেওয়ার মতোই আমার কাছে মনে হচ্ছে। তার মানে হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনি একদিকে জনগণের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা, অর্থমন্ত্রী যেভাবে বললেন বাজেটের টাকা, সেগুলো লুটপাটের একদিকে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন, আবার যারা লুটপাট করছে তারা যাতে আরও রাজনৈতিকভাবে আরও বেশি প্রভাবশালী হতে পারে বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে সেটাকেও আপনি নিশ্চিত করছেন। তার মানে হচ্ছে পুরো সিস্টেমটা আসলে একটা লুটপাটের সিস্টেম ছাড়া আর কিছু না। জি, একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দিলে স্বেচ্ছায় কারাবরণের হুঁশিয়ারি বিএনপি নেতাদের, বললেন ব্যর্থ হবে সরকারের চক্রান্ত। এই ইস্যুতেই এখন রাজনীতি মোটামুটি উত্তপ্ত হতে চলেছে।
গেছে, আপনার মন্তব্য এবং মূল্যায়ন। না, এই ইস্যুতে তো মনে হচ্ছে যে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হচ্ছে। আগামী 8 তারিখে যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন ধার্য আছে। আসলে বিএনপির পক্ষ থেকে এক ধরনের আশঙ্কা আছে, আর আশঙ্কাতে সেখান থেকে তাদের একটা ধরনের উদ্বেগও আছে। আশঙ্কাটার তো প্রধানত জায়গাটা হচ্ছে এরকম যে বিএনপি মনে করে যে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ম্যাডাম খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য যেটা করবে সেটা হচ্ছে আদালতকে প্রভাবিত করে নেতিবাচক একটা রায় দেওয়া হবে, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। নেতিবাচক রায় যদি হয় তাহলে কি নির্বাচন থেকে অযোগ্য হবেন? না, অযোগ্য হয়তো সাময়িকভাবে হয়তো অযোগ্য হবেন, কিন্তু এরপর তো হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, পরবর্তীতে কি অবস্থায় দাঁড়াবে সেটা পরবর্তী পর্যায়টা বলবে। কিন্তু এই ধরনের একটা আশঙ্কাটা আছে, আশঙ্কাটা থেকে এক ধরনের উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে যে আশঙ্কা আছে, উদ্বেগটা আছে, সেটা অমূলক না, এটার বাস্তব অনেক ধরনের ভিত্তি আছে। কারণ হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে আদালত ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে মানে রাজনীতির মাঠ তার জন্য অত্যন্ত কষ্টকর করে তোলা, তার জন্য তাকে রাজনীতির মাঠে অত্যন্ত বিপর্যস্ত করে তুলবার বহু উদাহরণ বাংলাদেশে আছে, বাংলাদেশের বাইরেও আছে। এটাও যে আরেকটা উদাহরণ হতে পারে, এই আশঙ্কাটা তো বিএনপির পক্ষ থেকে হওয়াটা খুব স্বাভাবিক। যেখানে যে মামলাটা আসছে, যে মামলাটার সে আসলে অন্তঃসার শূন্য একটা মামলা, যেটা আপনার ধরুন 111-এর সরকার সেই মামলাটা করেছে, এবং অন্তঃসার শূন্য একটা মামলা, যে মামলাটা আসলে এতদিন পর্যন্ত চলার কথাই না, সেই মামলাটা এই পর্যায়ে এসে গতি পেয়েছে, এই জায়গায় এসে অত্যন্ত দ্রুত গতিতে এসে আজকের এই পর্যায়ে এসছে। সুতরাং বিএনপির পক্ষ থেকে আশঙ্কা করা, উদ্বেগ প্রকাশ করা এবং সেই জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা, এটা খুব স্বাভাবিক না। কিন্তু রায় 8 তারিখ ঘোষিত হবে, তার আগে থেকে আমরা কি বলতে পারি কিনা যেন তেন রায় হলে মেনে নেওয়া হবে না, অন্যায় রায় হলে কি করে আমি বুঝতে পারছি বা আমি ভেবে নিচ্ছি, ধরে নিচ্ছি অন্যায় রায় হবে, যেন তেন রায় হবে এবং তাকে অভিযুক্ত করা হবে? আমার ধারণা বিএনপির মধ্যে এই আশঙ্কাটা তৈরি হওয়ার এই উপাদানগুলো তৈরি করে দিয়েছে সরকার দলের বিভিন্ন নেতা নেত্রীরা যেসব বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্যগুলো মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা নেত্রীরা যেসব বক্তব্য দিয়েছেন, এমনকি এরশাদ সাহেব যেসব বক্তব্য দিয়েছেন, ওনারা বলছেন যে ওনাদের জেলে যাওয়ার সময় হয়ে এসছে, এই ধরনের বক্তব্য সেই বক্তব্য থেকে এক ধরনের পারসেপশনটা তৈরি হয়েছে যে অন্যায়ভাবে তাকে জেলে পুরা হবে, এবং যে আইনি প্রক্রিয়ার মধ্যে যদি যাওয়া হয়, প্রপার আইনি প্রক্রিয়া যদি প্রপার চর্চা করা হয়, তাহলে এই মামলা অন্তঃসার শূন্য এবং এটা আসলে কোনো জায়গায় ল্যান্ড করবে না। কিন্তু যদি তা না করা হয়, তাহলে তাকে জোর করে অন্যায়ভাবে তার উপর যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে সে প্রস্তুতির তারা গ্রহণ করছে, যাতে করে এটার একটা প্রতিক্রিয়া দেখানো যায়। নিশ্চয়ই সে প্রতিক্রিয়া হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং তীক্ষ্ণ একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে, কারণ তাদের নেত্রীর উপর বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, বৃহদলীয় রাজনৈতিক নেতা হিসেবে যিনি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তিনি, বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন পর্যায়ে তিনি ভূমিকা রেখেছেন, তার প্রতি সিম্পেথি থাকার মতো বহু রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ আছে। সুতরাং তাদের এক ধরনের প্রতিক্রিয়া হতে পারে, হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে যেটা অস্বাভাবিক ঠিক আছে, সরকারের পক্ষ থেকেও হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের প্রস্তুতি থাকতে পারে, সেই ধরনের কোনো প্রকার আশঙ্কা থেকে এ ধরনের প্রস্তুতি থাকতে পারে। কিন্তু আমার কাছে অস্বাভাবিক যেটা ঠিক আছে, সেটা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে কেন প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হলো, তাদের কেন প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হলো যে মাঠ দখল করে, এই যে মাঠে তাদেরকে প্রস্তুত থাকবার জন্য, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও সমস্ত দেশে প্রস্তুত থাকবার সেই প্রয়োজনটা কেন হলো? সেই প্রয়োজন হওয়ার ফলে এক ধরনের উত্তেজনাটা তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো থাকবে, এবং নেত্রীর প্রতি যদি অন্যায় করা হয়, সে অন্যায়ের প্রেক্ষিতে তারা কি ব্যবস্থা গ্রহণ করবে, আইনি লড়াই করবে কিনা, আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সেটা মোকাবেলা করবে, রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করে, এই প্রস্তুতি বিএনপির পক্ষে থাকাটা অত্যন্ত স্বাভাবিক এবং যৌক্তিক। এবং যে কারণে বিএনপি আশঙ্কা করছে, সে আশঙ্কার জায়গাটিও যৌক্তিক। কারণ বাংলাদেশে এবং বাংলাদেশে আমাদের সমসাময়িক এই অঞ্চলে অনেক রাজনৈতিক নেতাকেই সরকার, রাজনৈতিক প্রতিপক্ষকে এরকম আদালতকে ব্যবহার করে নিপীড়ন করবার বহু উদাহরণ এখানে আছে। সুতরাং আরেকটা উদাহরণ তৈরি হবে, এই ধরনের একটা আশঙ্কা বিএনপির পক্ষ থেকে থাকতে পারে। সরকারের পক্ষ থেকে এই প্রস্তুতি হয়তো থাকতে পারে যে এটাকে নিয়ে কোনো প্রকার যাতে আপনার প্রতিহিংসামূলক পরিস্থিতি যাতে তৈরি না হয়, যাতে সহিংস কোনো পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু সরকারি দলের পক্ষ থেকে মাঠ দখল করে নেবার মতো কোনো পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। সেখান থেকে আমার কাছে মনে হয় এই উত্তেজনাটা তৈরি হচ্ছে। বেগম জিয়ার রায়ের সম্ভাব্য রায় নিয়ে যে টেনশন দুটো দলের মধ্যে, আপনার মূল্যায়ন শুনতে চাই। এবং বেশ কিছু প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন। তিনি বলতে চাচ্ছেন যে সরকারের কারণেই এই ধরনের আতঙ্ক বিএনপিতে ভর করেছে।
একটি হচ্ছে এটা এখনো সাবজুডিস, কারণ এর কি জাজমেন্ট হবে, কাজে এটার ভিতরে খুব বেশি আর্গুমেন্টে যাওয়ার কোনো আমাদের সুযোগ নাই। এক, 2 নম্বর যেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আইনি প্রক্রিয়ার বাইরে যান নাই। তিনি কিন্তু এই মামলাটির প্রত্যেকটি পর্যায়ে আইনি প্রক্রিয়া অংশ নিয়েছেন এবং আইনি যা যা আর্গুমেন্ট কোর্টে বলার সবগুলি তিনি বলেছেন, তার পক্ষের উকিলরা বলেছেন, তার বিপক্ষের উকিলরা বলেছেন। একটা মামলা হলে আইনি প্রক্রিয়া যে কাজেই একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি বলতেন এই বিচারই করতে দেব না, সেটার যেমন প্রতিক্রিয়া হতে পারত, তার চেয়ে আমি এটাকে ইতিবাচকভাবে দেখি যে তিনি আইনি প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন। তো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আর্গুমেন্ট, কোর্টে হাজিরা, কাউন্টার আর্গুমেন্ট, এগুলি যেমন প্রক্রিয়া, জাজমেন্টও তো একটা প্রক্রিয়া। কাজেই বিএনপিকে অপেক্ষা করতে হবে যে তারা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে, আইনি প্রক্রিয়া শেষ পর্যন্ত কি হয় এটা দেখবার জন্যে। কারণ তার আগে এটি নিয়ে বেশি উত্তেজনা নানা প্রশ্নের সৃষ্টি করবে। অধ্যাপক মামুন বলেছেন যে এটার সঙ্গে আবার রাজনীতি একটা বড়ভাবে জড়িত। তিনি একটি দলের সভানেত্রী, চেয়ারপারসন, এবং সরকার আবার নির্বাচন করে সরকারে আসতে চান, কাজে ন্যাচারালি একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। এবং বিএনপির মধ্যে যে প্রতিক্রিয়া আমি প্রত্যক্ষ করি, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তার 2 ধরনের প্রতিক্রিয়া প্রত্যক্ষ করেছে। যেমন ডক্টর মোশাররফ হোসেন, তাকে কিছুদিন আগে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, ধরেন বেগম জিয়া নাই, তাহলে কি হবে? তিনি কিন্তু খুব নেতৃসুলভ জবাব দিয়েছেন যে উনি যদি জেলখানায় যান তাহলে পরে এটা কালেকটিভলি বিএনপির লিডারশিপ এটা দল পরিচালনা করবে। খুব যুক্তিসঙ্গত, এটি হওয়া উচিত। আপনার আওয়ামী লীগ তো সবসময় সরকারে ছিল না। আওয়ামী লীগের বঙ্গবন্ধু যখন জেলখানায় গেছে আওয়ামী লীগ পরিচালিত হয়েছে না, এবং শেখ হাসিনা যখন জেলখানায় গেছেন তার দল পরিচালিত হয়েছে না। কাজে রাজনৈতিক দলগুলিতে এই থাকবে। এখন বাকি যে রাজনৈতিক বিতর্ক যেগুলি উত্তেজনা আছে সেগুলিকে আমি রাজনৈতিক বিতর্কই মনে করি। এখন ধরেন বিএনপি যদি রাজনৈতিক দল হিসেবে মনে করে যে 8 তারিখের পরে তারা মাঠ দখল করবে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও মনে করবে যে তার প্রতিপক্ষকে ছাড় তারা দিবে না, এগুলি সব কোর্টের বাইরে। কাজে এটি আমি মনে করি ক্রিয়া প্রতিক্রিয়া, এর মধ্যে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। তবে সাধারণ মানুষ কী চায়? সাধারণ মানুষ, যেটা আমি শুরুতে বললাম, যে বেগম খালেদা জিয়া যদি শুরুতে বলতেন যে না আমি এই বিচার মানি না, এই বিচারে যাব না, তাহলে পরে একরকম প্রতিক্রিয়া হতো, বিচার করতে দেন না। কিন্তু উনি কিন্তু বিচারিক ক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। কাজে আমি যেটা মনে করি যে এটির চূড়ান্ত রায়টিও বিচারিক প্রক্রিয়ার অংশ, এটি দেখেই বিএনপিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এক, আমাদের দেশের বড় প্রবলেম যেটি হলো যে আমরা যখন কোর্টে, মুশকিল হচ্ছে কোর্টে যারা আইনজীবী তারা আবার রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্টও। কাজে কোর্টে তারা যে ভাষায় কথা বলেন, কোর্টের বাইরে কিন্তু ওই ভাষায় কথা বলেন না। আমি একটা উদাহরণ দিই খুব স্পষ্টভাবে। এই 6 মাইনুল রোডের বাড়ি নিয়ে যখন মামলাটি হলো হাইকোর্টে, তখন বিএনপির বড় আইনজীবী ছিলেন জনাব খন্দকার মাহবুব হোসেন, এবং নিশ্চয়ই খুব প্রবীণ আইনজীবী, শ্রদ্ধাভাজন আইনজীবী। তিনি কোর্টে কিন্তু বাড়ির পক্ষে আর্গুমেন্ট করছিলেন, অত্যন্ত সঙ্গত কারণেই তিনি যেহেতু বাড়ির পক্ষের মক্কেলের আইনজীবী তিনি করবেন। কিন্তু সেই রায়টি দেওয়ার যখন সময় আসলো, আমার স্পষ্ট মনে আছে তিনি ভান্ডারিয়াতে তার এলাকা, নির্বাচনী এলাকায়, সেখানে জনসভায় গিয়ে বললেন যে এই রায়ের বাড়ির বিরুদ্ধে যদি রায় যায় তাহলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। এটি বিএনপির একজন সাধারণ নেতা বলতে পারেন, সাধারণ কর্মী বলতে পারেন, কিন্তু আপনি তো জাজ লয়ার হিসেবে কোর্টের ফ্লোরে তো অন্য কথা বলেছেন, আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট সব করেছেন, এবং সেটি আপনার পেশাগত প্রয়োজন। কাজে আপনি কোর্টে এক ভাষায় কথা বললেন, আবার কোর্টের বাইরে গিয়ে অন্য ভাষায় কথা বললেন, তখন এটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে গেল। এক, 2 নম্বর হলো যে আমাদের কোর্ট সম্পর্কে এটা সব দলেরই, শুধু বিএনপির না, জাজমেন্টটা খুব ইয়েটা খুব পরিষ্কারটা হলো যে যদি রায়টি আমার পক্ষে যায় তাহলে আমরা বলি যে আইন সঠিক পথে চলেছে, আমরা ন্যায় বিচার পেলাম। আর যখনই রায়টা আমার বিরুদ্ধে যাবে তখন আমরা বলবো যে এটা রায়টা আমার পক্ষে যায় নাই। কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু রায় পক্ষে গেলেও ভিচিহ্ন দেখায়, রায় বিপক্ষে গেলেও ভিচিহ্ন দেখায়। তারা মনে করে যে প্রত্যেকটা মামলা থেকে হ্যাঁ তার জেল হয়, কিন্তু তিনি রাজনৈতিক মাইলেজ পান। যেমন ধরেন বেগম খালেদা যে যদি, আমি জানি না কি জাজমেন্ট হবে, যে আইনমন্ত্রীও বলেছেন যে আমরা তো কোর্টের উপর ছেড়ে দিয়েছি, কাজে তার যদি জাজমেন্টও হয় তাহলে কি তিনি রাজনীতি থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন? বাংলাদেশের না, পৃথিবীর সমস্ত বড় বড় রাজনৈতিক নেতাদের যদি দেখেন, তারা এই ধরনের মামলা থেকে কিন্তু বরং নতুন মাইলেজ পেয়েছেন। কাজে বিএনপিকে যেটা করতে হবে, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই অগ্রসর হতে হবে। এমন নেতিবাচক কিছু করা চলবে না যার মধ্য দিয়ে এই যে এই ধরনের মামলা থেকে যে পলিটিক্যাল মাইলেজ পাওয়া যায় সেটি থেকে তারা যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়েন। আরেকটি প্রশ্নটি হচ্ছে, যেমন ধরেন গত কয়েকদিন ধরে যেটা কোর্টের মধ্যে এতদিন আলোচনা হচ্ছিল,
এটি নিয়ে হয়তো আমরা খুব সবাই ফলো করি না, কিন্তু গত কয়েকদিন ধরে কয়েকটি মিডিয়া প্রত্যক্ষ করছে যে তারা এতিমখানা নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্টই করছে এবং রিপোর্টের এতিমখানার কোনো অস্তিত্ব নাই। 6 মাইনুল রোডের ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, কোনো অস্তিত্ব নাই। এইটাতেও কিন্তু বিএনপিকে জবাব দিতে হবে বাইরে, মানে কোর্টের বাইরে, কোর্টের জাজমেন্ট যাই হোক না কেন, যে একটি এতিমখানা তৈরি করা হলো, যে এতিমখানার জন্য টাকা আসলো এবং টাকা অ্যাকাউন্টে গেল, তার ঠিকানা দেওয়া হলো 6 মাইনুল রোড, বগুড়াতে এতিমখানা হবে। বগুড়ার লোকজন বলে এরকম কোনো এতিমখানা আমরা দেখি নাই। এটি কিন্তু রাজনৈতিক দলের জন্য বড় প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু কাজে বিএনপি খালি মামলার মানে রায়ের পক্ষে গেলে বা বিপক্ষে গেলে একরকম প্রতিক্রিয়া হবে, আর ওই প্রশ্নটি দিবে না। সামনে নির্বাচনের সময় কিন্তু এই প্রশ্নগুলিও বড় করে আসবে। কাজে আমি একটি মনে করি যে কোর্টের রায়ের, মানে বেগম খালেদা জিয়া কোর্টের সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, তাকে রায় পর্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। তার একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হবে। এই স্বাভাবিক প্রতিক্রিয়াকে আমরা স্বাভাবিকভাবেই দেখতে চাই এবং এই স্বাভাবিক প্রতিক্রিয়াকে নিয়ে কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড যাতে বাংলাদেশে না হয় সেটা আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু সামগ্রিক বিষয়ের সঙ্গে যেহেতু রাজনীতি রয়েছেন, কারণ তারা রাজনীতির মানুষ, একটি পাবলিক পারসেপশন বলে একটি কথা আছে। কি দাঁড়াবে? সরকারের জন্য কি হতে পারে, বিএনপির জন্য কি হতে পারে? যদি সাজা হয় কি হবে আমরা জানি না। যদি হয় তাহলে বলবে যে প্রভাবিত হয়েছে। সেক্ষেত্রে সরকারের জন্য যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করছেন, বিচারালয়ের উপরে প্রভাব সৃষ্টি করছেন, এই যে অভিযোগগুলো বিএনপি থেকে তোলা হচ্ছে, এটির তখন কি জবাব হবে, জনমনে কি প্রতিক্রিয়া হবে? আবার যদি তিনি খালাস পেয়ে যান, এটিও বিএনপির কেউ কেউ বলছেন তিনি খালাস পেয়ে যাবেন। যদি তিনি বিচারের মামলার মেরিট অনুযায়ী আপনার খালাস পেয়ে যান, সেক্ষেত্রে কি দাঁড়াবে? সরকার ভয় পেয়েছে বলেই শাস্তি হয়নি, বা বিচারালয়, মানে রাজনীতিটা তখন কিভাবে ঘনীভূত হবে? পুরোটি আপনি বলে দিয়েছেন যে এই ঘটনাগুলি ঘটবে। যদি তিনি খালাস পান তাহলে বলবেন যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা খালাস পেয়েছি, কাজে আই গট এ ক্লিন চিট। তখন তার আপনি বলতে পারবেন না যে আমি যে অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে কিছু করেছি। কাজে এটি তো তখন পরিষ্কার, কারণ কোর্টের মধ্যে দিয়ে যদি খালাস পেয়ে যান তখন তার আপনি, মানে যতক্ষণ পর্যন্ত তিনি অভিযুক্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি কিছু বলতে পারবেন না। কাজে এটি নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকবেই, এর থেকে বের হওয়ার কোনো পথ নাই। কাজেই আমরা মনে করি যে কোর্টের রায়টা হোক, রায়টার পরে আমরা দেখি কোন জায়গাটাতে যায়, এবং কোর্টের রায় যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তো এইটি শেষ না, তার সামনে অনেক পথ আছে। এবং তিনি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন, এখানে জাজমেন্ট হলে তিনি একদম বসে যাবেন, বিএনপি একদম বসে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আপিল বিভাগ আছে, কাজেই রিভিউ আছে। বিএনপি নেতাদের স্বেচ্ছায় কারাবরণের প্রয়োজনীয়তা, রাজনৈতিক বিতর্ক, এটি স্বাভাবিক প্রতিক্রিয়া, এটি অস্বাভাবিক মনে করেন, কারণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে হয়তো তাদের নেত্রী কনভিক্টেড হবেন। কাজে দলের মধ্যে একটা প্রতিক্রিয়া থাকবে না, কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে প্রতিক্রিয়া থাকবে না, এটা তো বটেই। এবং ধরেন রাজনীতি যদি তার বিরুদ্ধে যায়, এই কমপ্লেনগুলি থাকবে। কয়জন কারাবরণের জন্য সামনে থাকবেন সেটা পরে দেখবো আমরা, কিন্তু এই বিতর্কগুলি থাকবে এবং সরকার তখন বলবে যে দেখেন কোর্টে প্রমাণিত হয়েছে। ধরেন আপনি মানে অর্থ আত্মসাৎ নিয়ে বিতর্ক হলো, নানা বিতর্ক হলো, এই বিতর্কগুলি চলতেই থাকতো, কিন্তু যখন টাকাটা কোকোর টাকা সিঙ্গাপুর হয়ে আসলো তখন তো এক ধরনের একটা প্রমাণিত কাগজ সরকারের কাছে থাকলো, তখন যার ফলে সরকার এখন বলে যে আমরা তো না, এটা FBI থেকে তার এই টাকা ফেরত দিয়েছে। কাজে রাজনীতিতে এই জিনিসগুলি থাকবে, কিন্তু সাধারণ মানুষ একটা নিজেদের জাজমেন্ট আছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতাটা যাতে এমন জায়গায় না যায় যেখানে সাধারণ মানুষ আবার বলতে পারে যে দুই বড় দল খালি রাজনীতি নিয়ে খেলছে, আমরা সাফার করছি, এইরকম জায়গায় যাতে না যায়। জি, আপনি কিছু করবেন? আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে বলবো যেটা বলবেন যে বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়াগুলোর কথা আসছে, মানে ভার্বাল যে প্রতিক্রিয়াগুলো আসছে, সেগুলো স্বাভাবিক, অস্বাভাবিক না। কিন্তু আবার সরকারের পক্ষ থেকে যেগুলো করা হচ্ছে, এই স্বাভাবিকটাকে আমরা অতীত অভিজ্ঞতা দেখেছি। সরকার কখনো কখনো করে কি, এটা বুলবুল ভাই বলেছেন যে এই ধরনের পরিস্থিতি থেকে বিএনপির পলিটিক্যাল মাইলেজ নেওয়ার একটা সুযোগ আছে। আবার সরকার চাইবে বিএনপি যাতে কোনোভাবে সে পলিটিক্যাল মাইলেজটা নিতে না পারে। বিএনপি স্বাভাবিক প্রতিক্রিয়াটাকে অস্বাভাবিক করার একটা প্রবণতাও থাকতে পারে, চেষ্টাও থাকতে পারে। সেটা হচ্ছে কীরকম, বিএনপির প্রক্রিয়াটা ইয়েটা হবে খুব শান্তিপূর্ণ প্রতিক্রিয়া, রাইট? শান্তিপূর্ণ, অথচ এরা খুব তীক্ষ্ণভাবে প্রতিক্রিয়াটা দেখাতে চেষ্টা করবে, সেটা বোধগম্য না। কারণ ওনার অনেক সাপোর্টার আছে, অনেক সিম্প্যাথাইজার আছে, ওনার দলের ভিতরে আছে, সাধারণ মানুষের মধ্যে আছে, সুতরাং সেটাকে ক্যাপিটালাইজ করবে, সেটাকে দৃশ্যমান করার একটা প্রচেষ্টা থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেবার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ইম্পালস হসপিটাল নিউজ এন্ড ভিউজ। আপনারা যারা এতক্ষণ দেখলেন, শুনলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।